তো দেখ একটা অঙ্ক করছি, কোশ্চেনটা করছি দেখ। সিইউ বিকম অনার্স একবার এসেছিল, বলছে দ্য ফলোইং ইজ দ্য রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ পার্ক ভিউ ক্লাব। ঠিক আছে, রোটেট হয় কত কি ফোন রোটেট আছে, ঠিক আছে ঠিক আছে। বলছে দ্য ফলোইং ইজ দ্য বলছে দ্য ফলোইং ইজ দ্য রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ পার্ক ভিউ ক্লাব ইন রেসপেক্ট অফ দ্য ইয়ার এন্ডেড 31st March 2017। তার মানে তোকে কোশ্চেনে কি বলেছে, তোকে একটা পার্ক ভিউ ক্লাবের রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। কি বললাম, রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। দেখ এগুলো বেসিক্যালি এমন কিছু বোঝানোর দরকার নেই, এগুলো ক্লাস 11 এ করে এসেছিস, ঠিক আছে। তো রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেখ, একদিকে দেখ বাঁদিকে রিসিপ্টস লেখা আছে, ডান দিকে পেমেন্ট লেখা আছে। রিসিপ্টস মানে বুঝতে পারছিস তো, ইনকাম। ইনকাম রিসিপ্ট দু রকমের হয়, কিছুক্ষণ আগে বলছিলাম রিসিপ্টটা দুভাগ ভাগ করে দেয়, একটা রেভিনিউ রিসিপ্ট আর একটা ক্যাপিটাল রিসিপ্ট। এই যে রিসিপ্ট সাইড দেখতে পাচ্ছি, এদিকে রেভিনিউ রিসিপ্টও আছে আর ক্যাপিটাল রিসিপ্টও আছে। আর পেমেন্ট দু রকমের হয়, একটা রেভিনিউ পেমেন্ট একটা ক্যাপিটাল পেমেন্ট। দেখ ডান দিকে পেমেন্ট আছে। ক্লিয়ার হয়ে গেল রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে, পরে করবো, এখন পড়ার দরকার নেই, ঠিক আছে, এখন কোনো পড়ার দরকার নেই। কিন্তু তার নিচে একদম লাস্ট লাইনে দেখ, তার পরের পেজে কি বলেছে, প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। বারবার একটা কথাই বলছি, যদি কোশ্চেনে রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, তাহলে আমাকে কি বের করতে হবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বের করতে হবে। তোরা ক্লাস 11 এ শিখেছিলি। আর যদি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দিয়ে দেয়, তাহলে করতে হবে রিসিপ্টস এন্ড পেমেন্ট। তাহলে এখানে কোশ্চেনে কি দিয়েছে, রিসিপ্টস এন্ড পেমেন্ট দিয়েছে, তাহলে কি করতে হবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে হবে, বলে দিয়েছি ইনকাম এক্সপেন্ডিচার করতে। আচ্ছা, তোরা ক্লাস 11 এ অ্যাকচুয়ালি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়তি ক্লাস 11 এ, তোদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচারই আসতো, তোদের ব্যালেন্স শিট কোনোদিনই আসতো না। কারণ তোদের 6 নম্বরের কোশ্চেন সেট হতো, কোনোদিন ব্যালেন্স শিট দিত, তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতি। তবে এখানে যেহেতু 10 নম্বরের কোশ্চেন সেট হবে, ব্যালেন্স শিট করতে হবে, ঠিক আছে। তবে যারা সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়ে এসেছে, তারা ব্যালেন্স শিট করে এসেছে, ঠিক আছে। তো দেখ এখানে বলছে প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31st March 2017। আমাকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে এবং তার পাশাপাশি ব্যালেন্স শিটও করতে বলেছে। তাহলে একটা জিনিস, অঙ্কটা করে, অঙ্ক তো করবোই, কোশ্চেনটা করে আগে বুঝে নিতে হবে ওরা কি বলতে চেয়েছে। তোকে কোশ্চেনে লাস্ট লাইনে বলে দেবে, ফার্স্ট লাইনে বলে দেবে তুমি এটা এই অ্যাকাউন্টটা খুলে দাও। এখানে কি খুলতে বলেছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। বারবার বলছি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার খুলতে বলেছে। আর আমি বললাম ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে গেলে কি দিয়ে দেবে, রিসিপ্ট পেমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে তো। আর যদি রিসিপ্ট পেমেন্ট খুলতে বলে, তাহলে দিয়ে দেবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। বুঝা গেল কি বললাম। আর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাজ লাইক প্রফিট এন্ড লস, অ্যাজ লাইক প্রফিট এন্ড লস, ঠিক আছে তো। এটা লিখেছি ইন দা বুকস অফ পার্ক ভিউ ক্লাব, একটা ক্লাব লিখেছি। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট লিখেছি, ঠিক আছে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার এটা হচ্ছে ফর দা ইয়ার এন্ডেড 31st March 2017। এই যে ডেবিট দিক, তোরা মনে আছে যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে কি লিখতাম, খরচ লিখতাম না ইনকাম লিখতাম, ডেবিটে কি লিখতাম, ডেবিট দিকে কি লিখতাম বল, এক্সপেন্ডিচার। এইদিকে লিখবো এক্সপেন্ডিচার, আর এইদিকে লিখবো ইনকাম, ঠিক আছে। মাথায় রাখবি, ডেবিট দিকে হবে সমস্ত খরচগুলো লিখবো, আর ক্রেডিট দিকে সমস্ত ইনকাম লিখবো। তবে কি ডেবিট দিকে কোন খরচ লিখবো, রেভিনিউ খরচগুলো লিখবো, রেভিনিউ খরচ লিখবো, আর ক্রেডিট দিকে রেভিনিউ ইনকামগুলো লিখবো। এখন প্রশ্ন উঠতে পারে স্যার তাহলে ক্যাপিটাল রিসিভড আর ক্যাপিটাল পেমেন্ট কোথায় লিখবো, ক্যাপিটাল রিসিভড ক্যাপিটাল পেমেন্ট ব্যালেন্স শিটে লিখবো, ব্যালেন্স শিট। বেশ হয়ে গেল। কোন অঙ্ক করবো, অঙ্ক তো খুব ইজি লাগবে, অঙ্ক সত্যি ইজি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সত্যি ইজি, ঠিক আছে। বলবো অঙ্ক আরম্ভ করি, সবার টাকা হয়ে যায় তো। অঙ্ক আরম্ভ করছি। দেখ কিভাবে অঙ্কটা করতে হয়। আমি কিন্তু ডাইরেক্ট আগে এই অ্যাকাউন্টটা করে ফেলতে পারতাম, এই অ্যাকাউন্ট করে তারপর আলাদা করে ব্যালেন্স করতে প্রচুর সময় লাগতো। একবারে করার টেকনিক, তিনটে জিনিসই একবারে করবো, যেটা ফাইনাল অ্যাকাউন্টে শিখেছিলাম। প্রথমে কি দেখতে পাচ্ছিস, আচ্ছা রিসিপ্ট এন্ড পেমেন্ট, মাথায় রাখবি রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে ওয়ান টাইপ অফ ক্যাশ বুক। আগেই বলেছি রিসিপ্ট পেমেন্ট মানেই ক্যাশ বুক, মনে করবি রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট মানেই ক্যাশ বুক। তার মানে তোকে ক্যাশ বুক দিয়ে দিয়েছে প্রথমে, ক্যাশ বুকে প্রথমে কি লেখা আছে বল, ওপেনিং ব্যালেন্স। তাহলে বল ক্যাশ বুকের ওপেনিং ব্যালেন্স, তার মানে কি এটা ক্যাশের ওপেনিং ব্যালেন্স। ক্যাশ আমাদের কি অ্যাসেট, তো অ্যাসেট কোথায় বসবে, অ্যাসেটেই বসবে। আবার বলছি কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবি, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বুঝিয়ে দেবো।
এখানে বলেছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্যাশ বুক, আর ক্যাশ বুকের ওপেনিং ব্যালেন্স বলেছে, মানে ক্যাশের ওপেনিং ব্যালেন্স বলেছে। ক্যাশ তো অ্যাসেট, তাহলে অ্যাসেট কোথায় বলবে? অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স বলবি স্যার ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেটে ক্যাশ বসবে। বোঝা গেল কি বললাম নাকি বোঝা গেল না? এখানে ক্যাশ বলবে 1,02,500, 1,02,500। আমি আবার বলছি, বারবার করে বলছি, কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবি। এই অ্যাকাউন্টটা কোশ্চেনে দিয়েছে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে ক্যাশ বুক। তোরা আগে ক্লাস 11 এ ক্যাশ বুক শিখেছিস। ক্যাশ বুকের ওপেনিং ব্যালেন্স মানে ক্যাশের ব্যালেন্স হোক বা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স, কোথায় লিখতাম? ডেবিটে লিখতাম না, টু ব্যালেন্স বিডি। তাহলে ক্যাশ বা ব্যাংক তো আমাদের অ্যাসেট, অ্যাসেটেই লিখবো। তো আমরা তো ক্যাশ তো অ্যাসেটেই লিখবো, কিন্তু কোন অ্যাসেট? ওপেনিং ব্যালেন্স হলে ওপেনিং ব্যালেন্স শিট, ক্লোজিং ব্যালেন্স হলে ক্লোজিং ব্যালেন্স শিট। বোঝা গেল কি বললাম? বুঝতে পেরেছি? মাথায় রাখতে হবে এগুলো। তারপর কি বলেছে, একটু নিচের দিকে আয়। ক্লোজিং ব্যালেন্স কত আছে? 45,000 টাকা, 45,000। তাহলে কার ক্লোজিং ব্যালেন্স? ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। তার মানে এই যে ক্লোজিং ব্যালেন্স শিট অ্যাসেটে লিখবো, ক্যাশ বলে লিখবো। কত টাকা? 45,000। ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পেরেছিস তো? এবার দেখ রিসিপ্ট সাইডে দেখ তোরা সবাই, বলছে সাবস্ক্রিপশন রিসিপ্ট। সাবস্ক্রিপশন রিসিপ্ট করেছি, সাবস্ক্রিপশন মানে তো বুঝি আমরা, ক্লাবে যারা মেম্বাররা যায় ওর থেকে সাবস্ক্রিপশন নেয়। তো আমরা কোন সালের অঙ্ক করছি একটু পড়ে নিই। আমরা কোন সালের অঙ্ক করছি? 31 মার্চ 17 মানে 16-17 এর অঙ্ক করছি। আমরা কিন্তু 16-17 এর সাম করছি, ঠিক আছে? আমরা 16-17 এর সাম করছি। তো তোরা দেখ, তোরা এ নম্বর অ্যাডজাস্টমেন্টটা প্রত্যেকে পড়, এ নম্বর অ্যাডজাস্টমেন্টটা প্রত্যেকে পড়। বলেছে দেয়ার আর 450 মেম্বার্স, মানে ক্লাবে 450 জন মেম্বার আছে। ইচ পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন 500, এবং প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত করে? 500 টাকা করে দিচ্ছে। তো বল একজন যদি 500 টাকা করে চাঁদা দেয় তাহলে 450 জনের কত টাকা হবে? কর, ক্যালকুলেট কর। ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর দে। কত হচ্ছে? 2,25,000। তাহলে আমি আবার বলছি, কথাগুলো বুঝতে হবে। সাবস্ক্রিপশন রিসিপ্ট কত হয়েছে? আমার ক্লাবে 450 জন মেম্বার আছে, আমার ক্লাবে 450 জন মেম্বার আছে, এবং এক একজন মেম্বার থেকে 500 টাকা করে নেব। তার মানে আমার ক্লাবের ইনকাম কত হবে এবছর? 450 500 করলে 2,25,000 ইনকাম, তাই তো? ইনকাম কত? 2,25,000। সাপোজ ধর আমার 100টা স্টুডেন্ট আছে, প্রতিটা স্টুডেন্টের থেকে 1000 টাকা করে পাওয়ার কথা। তার মানে কত হবে? 100 × 1000। তো হিসাব করে দেখবি, তো 100 × 1000 যত হবে, এত টাকা আমার ইনকাম। হ্যাঁ, সেই টাকাটা পেতেও পারি, নাও পেতে পারি, ঠিক আছে? সেই টাকাটা পেতেও পারি, ধর পেলাম না, কিছু বাকি আছে, সেই টাকাটা পরের বছর পেয়ে যাবো। কিন্তু আমার ইনকাম কাকে বলে? আমি যদি স্টুডেন্ট পড়িয়ে দিই তাকে বলা হয় ইনকাম। আমি বলেছিলাম বেসিক অ্যাকাউন্টিং আমি বলেছিলাম, আমি যদি স্টুডেন্ট পড়িয়ে দিই তাকেই বলে ইনকাম। স্টুডেন্ট পড়ানোকে ইনকাম বলে, টাকা পাওয়াটাকে ইনকাম বলে না। টাকা পাওয়াকে ইনকাম বলে না, বারবার বলেছিলাম। তো এখানে 450 জন মেম্বার ছিল ক্লাবে, প্রতিটা মেম্বারের থেকে কত টাকা চার্জ করি? 500 টাকা করে। তাহলে ইনকাম কত? ওই 450 × 500 2,25,000 ইনকাম। তাহলে ইনকামটা কোথায় পেয়েছে? লেখাই আছে ইনকাম। তাহলে এখানে বাই সাবস্ক্রিপশন বলবে 2,25,000। বুঝতে পারলি? এখানে লিখো বাই সাবস্ক্রিপশন বলে 2,25,000। ঠিক আছে? এবার দেখ কি বলেছে ওখানে, পাশেই বলে দিয়েছে। দেখ অ্যাডজাস্টমেন্ট যদি ভালো করে বলছে অন 1 এপ্রিল 2016, ডেট ভালো করে দেখতে হবে। অন 1 এপ্রিল 2016, এটা কোন ডেট? ওপেনিং ডেট না ক্লোজিং ডেট? ওপেনিং ডেট। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলেছে 5,000 টাকা। আমার একটা প্রশ্ন, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন মানে কি? সাবস্ক্রিপশন বাকি আছে। তা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ক্লাবের ইনকাম মানে অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। অনেকে বলবে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং মানে সত্যি লাইবিলিটি, কিন্তু বুঝতে হবে সব সময় আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি, আউটস্ট্যান্ডিং মানে ডিউ। এখানে বলছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, এখানে এই সাবস্ক্রিপশনটা কি এক্সপেন্সেস না ইনকাম, এটা বুঝতে হবে। ইনকামের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং হলে অ্যাসেট, আর এক্সপেন্সের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিংটাকে বলে লাইবিলিটি, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে সাবস্ক্রিপশন কি ইনকাম না এক্সপেন্সেস? সাবস্ক্রিপশন ইনকাম, তাহলে ইনকামের আউটস্ট্যান্ডিংটাকে কি বলবো? অ্যাসেট বলবো। অনেকে না বুঝেই বলে আউটস্ট্যান্ডিং। তোরা একদিন কি করি ফাইনাল অ্যাকাউন্টে আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং রেন্ট কোথায় লিখতে? আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং রেন্ট স্যার ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে লিখতাম।
তাহলে অনেকে না বুঝেই বলবে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, যদি এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং হয় তাহলে লাইবিলিটি, আর ইনকাম আউটস্ট্যান্ডিং হলে তাকে অ্যাসেট বলে। তার মানে এখানে সাবস্ক্রিপশনটা ইনকাম, তাহলে ইনকাম আউটস্ট্যান্ডিং কি বলবো, অ্যাসেট বলবো। বোঝা যাচ্ছে তো? তাহলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন হচ্ছে অ্যাসেট। কত টাকা অ্যাসেট? 5000 টাকা। কোন ব্যালেন্স শিটে বসবে, ওপেনিং না ক্লোজিং? ঠিক আছে তো? ডেট দেখে তুই বুঝতে পারবি এটা ওপেনিং না ক্লোজিং। 1/4/16 তার মানে কি ওপেনিং ব্যালেন্স শিট। তাহলে ওপেনিং ব্যালেন্স শিট কোনটা? এটা। এই অ্যাসেট সাইডে লিখবি আউটস্ট্যান্ডিং, আমার জায়গা নেই তোরা পুরো লিখিস, আমি ওএস লিখলাম। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত? 5000 টাকা। ঠিক আছে, বুঝতে পারছি? একটা একটা করে ধরে ধরে করছি। দেখ আমি খুব স্লোলি করবো অঙ্ক, খুব আস্তে আস্তে ধরে ধরে করবো। আর তোদের খুব ভালো হতো তোরা খুব আরো অঙ্ক ভালো করে বুঝতে পারতি। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যে 3 ঘন্টা 15 মিনিট ভিডিওটা ছিল, ওই ভিডিওটা যদি দেখা থাকতো এই অঙ্ক দেখবি তুড়ি মেরে হয়ে যেত। খুব ভালো বুঝতে, খুব তাড়াতাড়ি বুঝতে পারতে অঙ্কগুলো, খুব তাড়াতাড়ি বুঝতে পারতি ওইটা ভিডিওটা দেখা থাকলে। তো যাই হোক, দেখা হয়নি, পরে দেখে নিবি। আমরা কোন বছরের অঙ্ক করছি খুব ভাইটাল। আমরা কোন বছরের অঙ্ক করছি এখন? অঙ্কটা করছি কোন বছরে? 16-17 অঙ্ক করছি। বল 16-17 আমার ইনকাম কত হওয়ার কথা? বোর্ডের দিকে তাকাবি একটু সবাই। 16-17 আমার ইনকাম 2,25,000 হওয়ার কথা। কিন্তু তোরা এবার কোশ্চেনের দিকে তাকা। কোশ্চেনে দেখ রিসিপ্ট সাইডে আছে সাবস্ক্রিপশন রিসিপ্ট আছে 16-17 2,11,000। 2,25,000 পাওয়ার কথা, কিন্তু পেয়েছি 2,11,000। তাহলে কত টাকা কম পেয়েছি? 14,000 টাকা কম পেয়েছি। এটা তো বাকি আছে, তাহলে বাকি আছে আজ পাইনি পরে পাবো। ঠিক আছে তো? আজ পাইনি পরে পাবো, এটা তো আমার অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। আজ পাইনি পরে পাবো। আজকে আমার টাকা, আমি কারোর কাছে 10 টাকা 5 টাকা 10,000 টাকা পাই, ও আজকে দেবে বলছে পরে দিতে, তো মানে অ্যাসেট তো, লাইবিলিটি তো না। তার মানে এই 14,000 টাকা মানে অ্যাসেট। এটা কোন ব্যালেন্স শিটে বলবে? ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং ব্যালেন্স শিটে। বুঝতেই পারছিস? তাহলে এখানে লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে। কত টাকা? 14,000 টাকা। 2,25,000 থেকে 2,11,000 বাদ দেবো। আমি অনেকটা টাইম নিচ্ছি, আস্তে আস্তে ধরে ধরে এগোচ্ছি, এতে বুঝতে পারিস কোনো পয়েন্ট যেন মিস না যায়, কোনো পয়েন্ট যেন মিস না যায়। ঠিক আছে তো? মোটামুটি বোঝা গেল। আমি কিন্তু তোদেরকে এ নম্বর পয়েন্টটা পুরো কমপ্লিট করে দিচ্ছি। এ নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বেসিক্যালি সাবস্ক্রিপশনটাই স্টুডেন্টরা ভুল করে, আর বাকি সবই ঠিক করে। ঠিক আছে তো? আর বাকি কোনো ভুল হয় জানা থাকে না। তারপর দেখ নেট ক্যাশ রিয়ালাইজ ফ্রম স্পোর্টস মিট, মানে বুঝতেই পারছিস কি বলতে গেছে। আমি টাকা পেয়েছি, কিসের থেকে টাকা পেয়েছি? স্পোর্টস মিট, মানে স্পোর্টস মিট করেছে ক্লাব, তার জন্য টাকা পেয়েছে। তো এটা তো ইনকাম ক্লাবে, এটা তো ক্লাবের ইনকাম, তো ইনকাম তো ইনকামে বসিয়ে দে, কোনো সমস্যা নেই, এখানে কোশ্চেন নেই। লেট বাই নেট ক্যাশ রিয়ালাইজ ফ্রম স্পোর্টস মিট, বাই নেট ক্যাশ রিয়ালাইজ ফ্রম স্পোর্টস মিট। কত টাকা? 1,55,000। এবার বলে যে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আস্তে আস্তে দেখ। এরপরে কি বলে যে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, তো বুঝতেই পারছিস তো। আচ্ছা ইনভেস্টমেন্ট মানে বুঝিস তো? আমি ধর কোথাও ধর ইনভেস্ট করেছি, শেয়ারে টাকা লাগাতে পারি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারি, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি। তা আমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি সেখান থেকে ইন্টারেস্ট পাবো না বছরে একটা, তো ইনকাম হবে এটা। বুঝতে পারছিস তো? তাহলে ইনকাম হলে কোন দিক বলবি? এইটাই বুঝবি। বুঝতে পারছি? এগুলো খুব মানে খুব ভালো করে আমি খুব ভালো করে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই অঙ্ক পরীক্ষায় আসবেই, 10 মার্কস আসবে, 10 মার্কস করতেই হবে। কোনো মতে গেলে একটা নাম্বার যেন করা না যায়। আর এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সঙ্গে ওয়ার্ড থাকবে সিঙ্গেল এন্ট্রি। আমি বলি সিঙ্গেল এন্ট্রি করার দরকার নেই, এই চ্যাপ্টারটা করি ভালো। আমি শেখাবো সিঙ্গেল এন্ট্রি, কিন্তু সিঙ্গেল এন্ট্রি করতে প্রচুর টাইম লাগে, তাতে এই চ্যাপ্টারটা করতে অনেক কম সময় লাগে। তো পড়েই এসেছি 11-এ, তো খুব ইজি চ্যাপ্টার, আমি বারবার বলছি ইজি চ্যাপ্টার। লেখা লিখবো বাই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, লেখ বাই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট। কত টাকা? 1,00,000 টাকা। ঠিক আছে, দেখ রিসিভ সাইড কমপ্লিট করে দিলাম, এবার পেমেন্ট সাইডে ঢুকবো। কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করবি, নাহলে কিন্তু বুঝতে পারবি না। কোনো ডাউট থাকলে বলবি যে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝিয়ে দেবো। আর বারবার অ্যাকাউন্ট, যেমন এই চ্যাপ্টার পুরোপুরি কিন্তু অ্যাকাউন্টস বেস চ্যাপ্টার, মানে বেসিক অ্যাকাউন্টিং টার্ম যে আমি শিখেছিলাম ওইটার উপর বেস করে দিয়ে ক্লিয়ার, তার এই অঙ্ক কোনো ব্যাপার নেই, পুরো বেসিক জিনিসগুলো এখানে আছে। আচ্ছা দেখ পেমেন্ট সাইডে চলে যা, কি লেখা আছে? স্যালারি। পেমেন্ট সাইডে বল কি লেখা আছে? স্যালারি। স্যালারি কত আছে? 2,08,000 টাকা।
তো পেমেন্ট তো কোন দিক বসবে? বুঝতেই পারছিস, পেমেন্ট তো এক্সপেন্ডিচার সাইডেই বসবে। তবে একটু দেখে নিবি স্যালারির কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, কারণ অনেক সময় আউটস্ট্যান্ডিং, প্রিপেড এই জিনিসগুলো থাকে। একটু দেখে নি আছে স্যালারি কিছু। নেই না? না, তাহলে লিখে দে, পেমেন্ট সাইডে লিখে দে, পেমেন্ট মানে এক্সপেন্ডিচার টু স্যালারিজ। কত টাকা স্যালারি? 2,08,000। নেক্সট কি বলেছে? স্টেশনারি পারচেজ। ধীরে সুস্থে করতে হবে, কোনো তাড়াহুড়া করবো না এখানে। স্টেশনারিতে একদম তাড়াহুড়া করবো না। আচ্ছা, স্টেশনারি মানে তো বলতে হবে না স্টেশনারি কোন জিনিসগুলোকে স্টেশনারি বলে, এটা সবাই জানি আমরা। যেখানে তো স্টেপলার কিনতে হবে, পাবো পেন, পেন্সিল, ইরেজার, এই জিনিসগুলো পাওয়া যায় যে সমস্ত দোকানে, এনভেলপ এই জিনিসগুলো পাওয়া যায়, তাকেই তো সেই সমস্ত দোকান তো স্টেশনারি বলে। তো স্টেশনারি কিনতে একটা ক্লাবে তো স্টেশনারি প্রচুর লাগে, ম্যাগাজিন কেনে, প্রচুর স্টেশনারি লাগে, পেপার লাগে, স্টেশনারি পেপার, ইঙ্ক, এগুলো সব ক্লাবে লাগে, এগুলো সব স্টেশনারি আইটেম। তাহলে এই বছর কত টাকার, দেখ কি বলে স্টেশনারি কত টাকা কিনেছি? স্যার 40,000 টাকা স্টেশনারি কিনেছি। 40,000 টাকা স্টেশনারি কিনেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 40,000 টাকা স্টেশনারি কিনেছি। এবারে তোরা একটু নিচের দিকে আন, 2 নম্বর পয়েন্টটা পড়। কি বলেছে? কি বলেছে? 31 মার্চ 2016। আচ্ছা, 31 মার্চ 2016 বলতে এটা ওপেনিং ডেট না ক্লোজিং ডেট? ওপেনিং ডেট, অর্থাৎ স্টেশনারির ওপেনিং বলছে 5,000 আর স্টেশনারি ক্লোজিং বলছে 9,000। অর্থাৎ বছরের শুরুতে আমাদের ওই পেন, পেন্সিল, ইরেজার এগুলো 5,000 টাকা পড়েছিল, মানে স্টেশনারি। আমার 5,000 টাকা স্টেশনারি বছরের শুরুতে পড়েছিল। আমি জাস্ট ছোট্ট একটু রাফ করছি, দেখ বছরের শুরুতে আমার 5,000 টাকা স্টেশনারি পড়েছিল। আমি এবছর কত টাকা স্টেশনারি কিনলাম? স্যার 40,000 টাকা। তাহলে বল আমার কাছে, আমার ক্লাবে এখন টোটাল কত টাকা স্টেশনারি আছে? 45,000 টাকা। আমি কিচ্ছু বোঝাবো না, দেখ ভালো করে দেখ। কিন্তু বছরের শেষে গিয়ে দেখলাম আমার কাছে স্টেশনারি কত আছে? 9,000। তার মানে আমি কত টাকা স্টেশনারি ইউজ করলাম বলতে পারবি? 36K বলতে পারি? বল, এটা কি মাথায় ঢুকেছে? কমন জিনিস, আমি কিন্তু কোনো অ্যাকাউন্টসে আসলামই না। বছরের শুরুতে আমার কাছে 5,000 টাকা স্টেশনারি ছিল। আমি এবছর 40 স্টেশনারি কিনলাম, রইল টোটাল 45 স্টেশনারি। তার মধ্যে 9 দেখলাম বছরের শেষে পড়ে, তাহলে ইউজ করেছি কত? 36। এটা একটা ওয়ার্কিংস করতে হবে। তো কি ওয়ার্কিংস করতে হবে? লিখবি স্টেশনারি কনজিউমড বা স্টেশনারি ইউজড ডিউরিং দ্য ইয়ার। ওয়ার্কিংস কর, ওয়ার্কিংসে যাও। এরকম এন্ট্রি প্রচুর পাবি, চিন্তা করিস না, এরকম এন্ট্রি প্রচুর পাবি। এটা না স্টেশনারি দিয়েছে, কোনো অঙ্কে মেডিসিন দিয়ে দিয়েছে, কোনো অঙ্কে মেডিসিন দিয়ে দিয়েছে। তাহলে ওয়ার্কিংস এর নাম কি লিখবি? ওয়ার্কিংস লিখবি, হ্যাঁ, নোট 1 হবে। ওয়ার্কিংস এ লিখবি, নোট 1 দিয়ে লিখবি স্টেশনারি ইউজ। ওপেনিং, এইমাত্র বললাম ওপেনিং কত ছিল বললাম রে? 5,000। যোগ দিয়ে লিখো পারচেজ, 40,000 টাকা স্টেশনারি পারচেজ করেছে। আর ক্লোজিং, বছরের শেষে ক্লোজিং কত পড়ে আছে? 9,000। ঠিক আছে, তাহলে কি বললাম? তার মানে আমি এবছর কত টাকা স্টেশনারি ইউজ করলাম? 36,000 টাকা, তাই তো? আমি 36,000 টাকা স্টেশনারি ইউজ করেছি। এইবার দেখ, এবার তোরা কেউ কি বলতে পারবি? এই 36,000 টাকা স্টেশনারি ইউজ করলাম, এই পুরো যে তিনটের মধ্যে কোথায় যেতে পারে? স্টেশনারি ইউজ করেছি, তোর 11ও করেছিস, হ্যাঁ। এটা এক্সপেন্ডিচার, এটা আমি কত টাকা স্টেশনারি ইউজ করলাম সেটা তো খরচ। আমি আগেও বলেছি, আমি কোনো পার্টিকুলার একটা জিনিস যতটা ইউজ করবো সেটাই তো আমার খরচ। ইউজ করাকে তো খরচ বলে, বলেছিলাম না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তো বেনিফিট নেওয়া, ইউজ করা থেকে জিনিস খরচ, তো এটা তো খরচ। তাহলে ডেবিটেড টু স্টেশনারি ইউজ 36,000 হয়ে গেল। ক্লিয়ার? সমস্ত পোস্টিং কমপ্লিট করে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট থেকে বেরোতে হবে, পুরো কমপ্লিট হয়নি। এখানে দেখ ওপেনিং স্টেশনারি আছে, দেখ ওপেনিং স্টেশনারি ওপেনিং ব্যালেন্স শিটে যাবে, হ্যাঁ কি না? ক্লোজিং স্টেশনারি ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে, যেমন ওপেনিং স্টক ওপেনিং ব্যালেন্স শিটে যাবে, ক্লোজিং স্টক ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে, যেমন বসবি। এবার তুই বলি স্যার বুঝতে পারলাম, ওপেনিং স্টেশনারি এটা বলুন অ্যাসেট না লাইবিলিটি? আরে বল না, স্টেশনারি কি বলবো, অ্যাসেট না লাইবিলিটি বলবো? অ্যাসেট। অ্যাসেট, তার মানে ওপেনিং স্টেশনারি এখানে লিখবো, শুধু স্টেশনারি লিখলেই হবে। শুধু স্টেশনারি লিখবি না, এরকম ভাবে লিখ স্টক অফ স্টেশনারি, সবচেয়ে বেস্ট হবে, বেস্ট স্টক অফ স্টেশনারি।
কত টাকা? 5000 টাকা। আর এখানে লিখবি অ্যাসেট লিখবি, এখানে লিখবি স্টক অফ স্টেশনারি কত টাকা? 9000 টাকা। ক্লিয়ার? এই পয়েন্টও কিন্তু আমি কমপ্লিট করে দিলাম, এই পয়েন্টটা কমপ্লিট করে দিলাম। কোনো কোশ্চেন থাকলে, বারবার একটা কথা বলছি, কোশ্চেন থাকলে আমাকে বলবি এই জায়গাটা আমি বুঝতে পারছি না, এটা কেন অ্যাসেট, এটা কেন লাইবিলিটি, এটা কেন এক্সপেন্স, এটা কেন ইনকাম, সব বলে দেবো, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে তো? জিজ্ঞাসা করবি, জিজ্ঞাসা করলেই হবে, ক্লিয়ার হবে। স্টেশনারি পার্টটা করালাম। এবার বলছে রেন্ট। তো তোদের কাজ দিলাম, দেখ রেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, রেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা দেখ। আছে কি রেন্টের অ্যাডজাস্টমেন্ট? না, তাহলে বসিয়ে দে। তা বল না, আমি যদি বলি রেন্ট কোথায় বসতে পারে, আর তোরা যদি ভুলেও যাস সেটা কোথায় বলছিস? তুই ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, তো ফাইনাল অ্যাকাউন্টে রেন্ট কোথায় বসাবি? ব্যালেন্স শিটে কোন দিন দিতি রেন্ট? না স্যার, পিএল এর ডেবিটে নিতাম। এই তো ব্যাপার, কিছুই নেই ব্যাপার এখানে। টু রেন্ট, রেন্ট কত টাকা আছে? 60,000। তারপর যে টেলিফোন এক্সপেন্স, এরও কোনো মনে অ্যাডজাস্টমেন্ট নেই, দেখে নে আছে। টেলিফোন এক্সপেন্সে অ্যাডজাস্টমেন্ট আছে, ভালো কথা বলছে। এই তো বি নম্বর পয়েন্টে বলেছে। তো টেলিফোন খরচ দেখাচ্ছে, মানে কোশ্চেন আমাকে বলছে পেমেন্ট সাইডে টেলিফোন 10,000 টাকা। তার মানে আরে মোট কথা এই বছর টেলিফোনের বিল পেমেন্ট করেছে। দেখ পেমেন্ট মানে কি, পেমেন্ট মানে কি, এই বছর কত টাকা পেমেন্ট করেছে। এই বছর টেলিফোন বিল পেমেন্ট করেছে 10,000 টাকা। অ্যাডজাস্টমেন্টে বলে দিল কি বছরের শেষে আরো 3,500 টাকা টেলিফোন বিল পেমেন্ট করেনি। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা টেলিফোন ইউজ করেছে? 13,500। 10,000 টাকা পেমেন্ট করেছে, 3,000 টাকা আমি রাউন্ডে বলছি, 3,000 টাকা পেমেন্ট করেনি। তাহলে টোটাল ইউজ করেছে কত? 13,000 টাকা। তা যত টাকা ইউজ করেছে এটাই তো এখানে আসবে, তাই তো? এখানে লিখতে হবে 2 টেলিফোন এক্সপেন্সেস। 10 তো দিয়ে দিয়েছে, আর বাকি রেখেছে কত? 3,500। টোটাল হলো 13,500। বোঝা গেল তো? বোঝা গেল তো? 13,500। এইবার দেখ ডবল পোস্টিং তো তোমাকে সবাইকে করতে হবে। এই যে 3,500 কোন বছরের বাকি? আগের বছরের বাকি না এই বছরের বাকি? এই বছরের বাকি। আরে এই বছরের বাকি তো এই বছরের ব্যালেন্স শিটে আসবে, আগের বছরের বাকি হলে আগের বছরের ব্যালেন্স শিটে যাবে। এটা এই বছরের বাকি, তাহলে এই বছরের ব্যালেন্স শিটে আসবে। এইবার আমার প্রশ্ন, এটা কিসের বাকি? ইনকামের বাকি না এক্সপেন্সের বাকি? এক্সপেন্সের বাকি হলে সেই টাকাটা কই দিতে হবে না পাবো? দিতে হবে। তবে লাইব্রেরি এত সুন্দরভাবে ধরে ধরে বুঝতে হবে, তাহলে কোনোদিন ভুল হবে না। অ্যাসেট লাইব্রেরি কোনোদিন ডাউট থাকবে না। সেখানে লেখ লাইব্রেরি লেখ আউটস্ট্যান্ডিং টেলিফোন এক্সপেন্সেস। দেখ তাহলে বুঝতে পারছিস তো? ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এই অঙ্কটা না একটু ঘোরানো হতে পারতো, এই অঙ্কটা অনেকটা ঘোরাতে পারতাম, কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা কিছু বলে, ঝামেলা দেয়নি। অনেক সময় না ইনভেস্টমেন্ট আগে বলে দেয় 10% ইনভেস্টমেন্ট, 15% ইনভেস্টমেন্ট, ঝামেলা হতো। তো ঝামেলা দেয়নি, আসবো এরকম ঝামেলাও আসবো আমরা অঙ্কে। ইনভেস্টমেন্ট বলেছে 1,25,000। তো বল পেমেন্ট সাইডে আমাকে মানে বলতে হবে। তোরা যদি মানেগুলো বুঝতে পারিস তার মানে ভাববি চ্যাপ্টার শিখে গেছিস। দেখ পেমেন্ট সাইডে ইনভেস্টমেন্ট আছে 1,25,000, মানে কি? মানে কি পেমেন্ট সাইডে ইনভেস্টমেন্ট 1,25,000 মানে কি দাঁড়াচ্ছে? এর মানেটা কি? পেমেন্ট সাইডে ইনভেস্টমেন্ট 1,25,000 মানে কি বলতে পারবি? এই বছর ইনভেস্ট করেছি 1,25,000, বুঝতে পারলি? এই বছর ইনভেস্ট করেছি 1,25,000, এটা মানে দাঁড়িয়েছে, আর কিছু মানে নেই। পেমেন্ট সাইডে দেখাচ্ছে ইনভেস্টমেন্ট 1,25,000, মানে ধর আমি কোনো জায়গায় ইনভেস্ট করেছি 1,25,000, ব্যাস আর কিছু না। এবার তাহলে বোঝা গেল এই বছর ইনভেস্ট করেছি 1,25,000। তাহলে বল তোরা তো আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ইনভেস্টমেন্ট এই বছর ইনভেস্ট করেছিস, সেটা কখনো দেখেছিলি পিএল অ্যাকাউন্টে আসতো? ইনভেস্টমেন্ট কোথায় যেত? স্যার ব্যালেন্স শিটে যেত। কেন কেন ব্যালেন্স শিটে যেত? আর এটা ক্যাপিটাল আইটেম, ক্যাপিটাল নেচারের আইটেম। এইগুলো এত মানে ধর প্রথম দিকের অঙ্কগুলো এত ধরে ধরে বুঝতে হবে, আর যদি প্রথম দিকের অঙ্ক এত ধরে ধরে বুঝিস তাহলে পরের দিকের অঙ্ক কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না। ঠিক আছে তো? ইনভেস্টমেন্ট 1,25,000, মানে এবছর ইনভেস্ট করেছে 1,25,000। এবার আমাকে অ্যাডজাস্টমেন্টের সাহায্য নিতে হবে। কি সাহায্য নেবো? অ্যাডজাস্টমেন্টে দেখতে হবে আগে কোনো ইনভেস্ট ছিল কিনা। স্যার হ্যাঁ, আগে ধরুন ইনভেস্ট ছিল 10,000 টাকা। তো নিজেই বল আগে ধর, এখানে বলেনি, আমি একটা রাফলি একটা অ্যাজাম্পশন করছি। ধর আমার আগে ইনভেস্ট ছিল 10,000 টাকা, এই বছর আমি আরো ইনভেস্ট করলাম 1,25,000, তাহলে কত হলো ইনভেস্টমেন্ট? 1,35,000। এবার দেখ কত ছিল, নিশ্চয়ই বলে দিয়েছি ইনভেস্টমেন্ট কত ছিল আগে।
ইনভেস্টমেন্ট আগে ছিল 20 লাখ টাকা। আচ্ছা এখানে ডেটও বলেছে, আগে মানে 31শে মার্চ 2016, মানে ওপেনিং ব্যালেন্স শিটে বসবে। তো ওপেনিং ব্যালেন্স কোনটা, এখানে বসবে। ইনভেস্টমেন্ট আমার অ্যাসেট, অ্যাসেটে বসিয়ে ইনভেস্টমেন্ট 20 লাখ টাকা। পুরো আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, বারবার বলছি পরীক্ষায় আসবেই আসবে, এবং আসবেন শুধু না, এবং পরীক্ষায় মিলিয়ে আসতে হবে, এত সুন্দরভাবে করতে হবে। ইনভেস্টমেন্ট কত টাকা, 20 লাখ টাকা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট হচ্ছে 20 লাখ টাকা। এই বছর আমি কত টাকা ইনভেস্ট করলাম, 1,25,000। তাহলে বছরের শেষে এখন ইনভেস্টমেন্ট কত আছে ভাই, 20 লাখ ছিল আর 1,25,000 করলাম, 21,25,000। আরে নিজেই ভাব না, তুই নিজে ভাব, তোর ব্যাংকে ফিক্সড ডিপোজিট 5 লাখ টাকা, এই বছর আরো 3 লাখ টাকা ডিপোজিট করে তোর ফিক্সড ডিপোজিট কত হবে, 2 লাখ টাকা হবে কি, 8 লাখ টাকা হবে। কমন জিনিস, তো বেসিক্যালি বেসিক জিনিস। তাহলে এখানে লিখবো ইনভেস্টমেন্ট, এখানে লিখ ইনভেস্টমেন্ট কত টাকা লিখবো, আমি 21,25,000 লিখলাম, তোরা আমার এখানে জায়গা নেই বলে 21,25,000 লিখলাম, তোরা দেখাবি কেমন দেখাবি, 20 লাখ টাকা ইনারে লিখবি। 20 লাখ টাকা ইনারে এলে অ্যাড লিখবি পারচেজ, নিচে লিখবি অ্যাড পারচেজ। বুঝতে পারলি তো কি বললাম, আমার এখানে জায়গা নেই বলে আমি একবারে করে দিলাম, ঠিক আছে। লিখবি এখানে ইনভেস্টমেন্ট, লিখবি এখানে লিখবি 20 লাখ, নিচে লিখবি অ্যাড দিয়ে লিখবি পারচেজ 1,25,000। অ্যাড দিয়ে লিখবি পারচেজ 1,25,000, তাহলে 21,25,000 হয়ে গেল। ক্লিয়ার তো, দেখিস ক্লিয়ার করে অঙ্ক। ইনভেস্টমেন্ট হলো। তারপর কি বলেছে, বলি স্যার সান্ড্রি এক্সপেন্সেস বলেছে, অ্যাডজাস্টমেন্ট আছে। আচ্ছা এটা টোটাল সান্ড্রি এক্সপেন্সেস বলেছে, দেখ 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 পেমেন্টে দিয়েছে, পেমেন্ট সাইড দিয়ে সান্ড্রি এক্সপেন্স 92,500। পেমেন্ট সাইডে সান্ডি এক্সপেন্স দিয়েছে কত, 92,500। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, অবশ্যই অ্যাডজাস্টমেন্ট আছে। সি নম্বর পয়েন্টে বলেছে সান্ডি এক্সপেন্সেস বাকি ছিল কবে, 31 মার্চ 2016, মানে আগের বছরের বাকি, আগের বছরের বাকি দিয়ে 7,000 টাকা। তার মানে রাফলি বলছো কত টাকা দিয়ে সান্ডি এক্সপেন্সেস 92,500। আমি এবছর সান্ডি এক্সপেন্সেস করি 92,500, তার মধ্যে আগের বছরের বাকি আছে, তাই তো। তাহলে বল এই মানে এই যে রিসিট, এই যে এখানে এক্সপেন্ডিচারের ইনকাম আছে না, এখানে পুরোপুরি এ বছরটা রেকর্ড করব। তা আমি পেমেন্ট করেছি, ধর সাপোজ ধর বলছি 92,500 পেমেন্ট করেছি, তার মধ্যে আগের বছর টাকাটা আছে। আমি কেন আগের বছর টাকা এর মধ্যে নেব, আমাকে তো পুরো এই বছরটা দেখাতে হবে। আমি যদি এই বছরের আইটেম করি তাহলে অরিজিনালটা পাবো, নেট রেজাল্ট পাবো। আর যদি আমি আগের বছরের আইটেম নিই তাহলে নেট রেজাল্ট পাবো না। কি বললাম বোঝা গেল? তাহলে 92,500 কি সত্যি এই বছরে না, এর মধ্যে আগের বছরের 7 আছে, ওটা বাদ দিয়ে দেন, বাকিটা এই বছর। অনেকে মুখস্থ করে আগের বছর আউটস্ট্যান্ডিং হলে মাইনাস করতে হয়, বছর কোনো মুখস্থ করতে নেই। এই বছর হলে নেব, আগের বছর হলে নেব না, এটা মাথায় রাখো। এই বছর হলে নেব, আগের বছর হলে নেব না, ব্যাস। তাহলে এখানে লিখবো টু সানডে এক্সপেন্সেস, লেখ কত টাকা, 92,500। তার মধ্যে বলছে এই টাকার মধ্যে আগের বছরে ছিল 7,000, তাহলে আগের বছর তো নেব না। নেব না মানে কি করব, প্লাস না মাইনাস, মাইনাস করব। আরে নেব না মানে তো মাইনাসই হয়, প্লাস কেন হবে। আউটস্ট্যান্ডিং কত টাকা, 7,000, কত হচ্ছে 85,500। তা এই যে 7,000 টাকা আউটস্ট্যান্ডিং, এটা কি এই বছরের আউটস্ট্যান্ডিং, আগের বছরে। তা আগের বছরের ব্যালেন্স দিয়ে যাবে, আগের বছরের ব্যালেন্স এই বছর কেন যাবে, আগের বছরের ব্যালেন্স কোনটাই। এবার প্রশ্ন হলো স্যার আগের বছর ব্যালেন্স যাবে বুঝতে পারলাম, কিন্তু এটা আউটস্ট্যান্ডিং অ্যাসেটে বলবে না লাইবিলিটিতে বলবে, এটা লাইবিলিটিতে বলবে। তার কারণ কিছুই না, এক্সপেন্সের আউটস্ট্যান্ডিং মানে তো লাইবিলিটি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি দেখেছি, আমি মানে আজ 1-2 বছর তো পড়াচ্ছি না, 12 বছর ধরে পড়াচ্ছি, ওদের মানে সারাক্ষণ মাথায় আছে আউটস্ট্যান্ডিং মানেই লাইবিলিটি। পুরো ভুল, আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, ভুল ধারণা। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, আমাকে পড়তে হবে আউটস্ট্যান্ডিং কিসের আউটস্ট্যান্ডিং, অ্যাসেটে সরি এক্সপেন্সেস এর ইনকামে। এক্সপেন্সেস এর আউটস্ট্যান্ডিং হলে লাইবিলিটি, ইনকামের আউটস্ট্যান্ডিং হলে অ্যাসেট। এটা মাথার মধ্যে ঢোকাতে হবে। তাহলে এখানে কি লিখবো, আউটস্ট্যান্ডিং সানডে এক্সপেন্সেস। আমি এই অঙ্কটা দেখ অনেক টাইম নিয়ে করি, আমি এত ধৈর্য করলাম যে যে কোনো অঙ্ক কভার করা যাবে, যে কোনো অঙ্ক কভার করে আমি এইভাবে করানোর চেষ্টা করছি, যে কোনো অঙ্ককে কভার করা যাবে। আউটস্ট্যান্ডিং সানডে এক্সপেন্স 7,000, আর কি হয়েই গেল।
এবার দেখি আর কি বাকি আছে। ডি নম্বর পয়েন্টটা কত? ডি হয়ে গেছে। ই নম্বর পয়েন্টটা বলেছে বিল্ডিং স্টুড ইন দা বুকস 10 লাখ। তার মানে বছরের শুরুতে বিল্ডিং ছিল 10 লাখ টাকা। বছরের শুরুতে বিল্ডিং ছিল 10 লাখ টাকা। তাহলে বল এই 10 লাখ টাকা বিল্ডিং কোথায় যাবে? কোন ব্যালেন্সে যাবে বিল্ডিং? হ্যাঁ, না না না, ওপেনিং ব্যালেন্সে যাবে 10 লাখ টাকা। ক্লোজিং ব্যালেন্সে কি হবে? বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশন বাদ যাবে। ঠিক আছে তো, মাথায় রাখতে হবে। কি বলে শুনিস তো? বলছে বিল্ডিং ছিল এত তারিখে 10 লাখ টাকার বিল্ডিং ছিল। তাহলে এটা কোথায় হবে? আরে বিল্ডিং ছিল তো, নিশ্চয়ই আমি আগে বিল্ডিং কিনেছিলাম। তাহলে কোন ব্যালেন্সে লিখবো? 10 লাখ টাকার বিল্ডিং লিখবো ওপেনিং ব্যালেন্স শিটে, ক্লোজিং ব্যালেন্স শিটে বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেব। বুঝতে পেরেছিস তো নাকি বুঝিস নি? বল, না বুঝলে বল, না বুঝলে বল। বুঝতে পেরেছিস তো? আরে না বুঝতে বলে ওখানে ডেট দিয়েছে দেখ না, তাও তো ঝামেলা ঝামেলা যেতে হবে না। বলছে অন 31 মার্চ 2016 বলে দিয়েছে। মানে ওই ডেট মানে ওপেনিং ব্যালেন্স শিট, ওপেনিং ব্যালেন্স শিটে বিল্ডিং লিখবো 10 লাখ। তাহলে এখানে বিল্ডিং লাখ 10 লাখ। তাহলে ক্লোজিং ব্যালেন্স শিট এখানে দেখ ক্লোজিং ব্যালেন্স শিট। এবার আমার কমন জিনিস, আমি বছরের শুরুতে একটা ফোন কিনেছিলাম। বছরের শুরুতে একটা OnePlus ফোন কিনেছিলাম 40,000 টাকা দিয়ে। ঠিক আছে, বছরের শুরুতে একটা OnePlus ফোন কিনে 40,000 টাকা দিয়ে। তাহলে বছরের শেষে কি ওই ফোনটা কি আমাকে থাকবে না ফেলে দেবো? আরে বছরের শুরু 40,000 টাকার ফোন কিনেছিলাম, ওই ফোনটা তো আমাকে থাকবে। যদি না বেচে দিই, যদি না হারিয়ে, ফোনটা তো আমাকে থাকবে। এটাও তো তাই, বিল্ডিং বছরের শুরুতে বিল্ডিং 10 লাখ টাকা ছিল, যদি বিল্ডিং না বেচে দিই, যদি বিল্ডিংটা আগুন না লেগে যায়, ঠিক আছে, তাহলে ওই বিল্ডিংটা আমাকে থাকবে। তা 10 লাখ টাকার বিল্ডিং ছিল, এবার বিল্ডিংটা যতটা ইউজ করো তত বাড়ছে। বুঝতে পারলি তো? অনেকে প্রশ্ন করবে স্যার বিল্ডিং তো বলেনি ক্লোজিং এ 10 লাখ টাকা, আপনি কেন লিখছেন? কারণগুলো বুঝতে হবে কেন, কারণটা কি। যদি এই কারণটা হয় তার মানে ভাববি বছরের শুরুতে একটা তোর ফোন কিনেছিলি, একটা ধর ভিভো বা ওপোর একটা ফোন কিনেছিলি, বলি বছরের শুরুতে বলেনি ফোন কিনেছি, তাহলে কেন নেব? এই জিনিসগুলো মাথায় রাখবি। বিল্ডিং কত ছিল? 10 লাখ টাকা। এবার বল কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? 5% করে দে, মাইনাস কর। তুই এই বছর ইউজ করেছিস বিল্ডিং, তা বিল্ডিং ইউজ করলে বিল্ডিং ভ্যালু বাড়বে না কমবে? কমবে। তা ডেপ্রিসিয়েশন 5% কর। 10 লাখ 5% 50,000 কত হচ্ছে? 9,50,000। তাহলে বল কত টাকার বিল্ডিং ইউজ করেছি এবছর? 50,000। বিল্ডিং ইউজ করেছি মানে তো খরচ, ইউজ করেছে খরচ তো, আর খরচ তো চলে যাবে এই যে তোর ইনকাম এক্সপেন্ডিচার। স্যার এটা না বললেও জানতাম ডেবিটটা তো পিএল এর ডেবিটে এসে, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে কেন পিএল এর ডেবিটে আসে। টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 50,000 হয়ে গেল। আর কিছু ছিল অ্যাডজাস্টমেন্ট? জি নম্বর পয়েন্ট বলে যে বছরের শেষে কি দেখছি ইনকাম অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট পারচেজ ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 3750। আমি তো এই বছর ইনভেস্ট করেছি, তো সেই ইনভেস্ট করলে নিশ্চয়ই ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট পাওয়ার কথা তো, বলছি ইন্টারেস্ট এখনো পাইনি, বাকি রেখেছি। ব্যাংক আমাকে বাকি রেখেছে, ওই টাকাটা দেয়নি। তাহলে ওই টাকাটা আমার টাকা, তাহলে আমার অ্যাসেট এটা 3750 তে অ্যাসেট। তাহলে অ্যাসেট সাইড কি লিখবি? অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। এবার প্রশ্ন বললি, তোরা বললি স্যার এটা কোন ব্যালেন্সে লিখবো, ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স? তোরাই আনসার দে। ক্লোজিং ব্যালেন্স শিট। তো ক্লোজিং ব্যালেন্সে লেখা জায়গায় নেই, বাহ এখানে লিখে ছোট করে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 3750। এটা তো আমার ইনকাম, হ্যাঁ কি না? এটা তো আমার ইনকাম, কি রে, এটা তো আমার ইনকাম। তাহলে এখানে লিখ বাই অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 3750। মোটামুটি তো শেষ। আর একটা দুটো বাকি আছে, পয়েন্ট। সবার টপাই নাকি এত যা করেছি দেখে নিস, টপাই জানি দেখ সবার। একটা দুটো পয়েন্ট বাকি আছে। কি বাকি আছে? তোরা সবাই
এই রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের দিকে তাকা, রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের দিকে তাকা, তাকিয়েছিস রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের দিকে? স্যার কোন দিক তাকাবো? রিসিটস এন্ড পেমেন্টের রিসিট দিকে তাকা, রিসিটস, রিসিটস এর দিকে তাকা, রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের রিসিটস এর দিকে তাকা, তাকিয়েছিস? সাবস্ক্রিপশন রিসিটস এর দিকে তাকা, তাও বলেই না কোথায়, সাবস্ক্রিপশন রিসিটস এর দিকে তাকা। আমরা এখানে কোনটা নিচ্ছি? অনলি 16 17টা কনসিডার করেছি, আমি কিন্তু 15 16 17 18 বলেই নি, আমি কিন্তু 15 16 আর 17 18 এখনো বলিনি। তো 15 16 এ কত ছিল? 4500। আচ্ছা আমরা বিজনেস করছি বা মানে ক্লাবটা চালাচ্ছি 16 17, 15 16 এর সাবস্ক্রিপশন এবছর পেয়ে গেছে। তার মানে ভাব আগের বছরের সাবস্ক্রিপশন এবছর পাবো, কেন পাবো? আগের বছরের সাবস্ক্রিপশন এই বছর বাদ দে, আমার টিউশন ফিস, আগের বছর টিউশন ফিস এই বছর পেয়েছি, কেন পেয়েছি? কি কারণে পেয়েছি? আগের বছর তো বাকি রেখেছিল বলে এই বছর পেয়েছি। তো এটাও তো বলতে পারি ক্লাবের কোনো মেম্বার আগের বছর মেম্বারশিপ ফিস বাকি রেখেছিল বলে এই বছর দিয়েছে। তার মানে কি ওই যে আগের বছর যে টাকাটা বলতে পারি এটাকে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, আগের বছরের আউটস্ট্যান্ডিং, তাই তো? কত বলেছে আগের বছরের আউটস্ট্যান্ডিং? আগের বছর আউটস্ট্যান্ডিং বলেছে 4500, ঠিক আছে? আগের বছর আউটস্ট্যান্ডিং বলেছে 4500, ঠিক আছে? আর তারপর বলেছে 17 18, তারপরে বলেছে 17 18, ঠিক আছে? দেখ 17 18 থেকে দেখা ভালো করে, 17 18 মানে কি এই বছর নাকি পরের বছর? পরের বছর, পরের বছরের টাকা পেয়ে গেছে মানে কি অ্যাডভান্স পেয়ে গেছে, টাইমের আগেই টাকা পেয়ে গেছে। এটা আমার কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। টাইমের আগে টাকা পেয়েছে, এটা আমার লাইবিলিটি, 7500 এর লাইবিলিটি, ঠিক একদম ঠিক, লাইবিলিটি 7500। তো লাইবিলিটি সাইডে বসবে। এবার আমার প্রশ্ন কোন ব্যালেন্সে বসবো, ওপেনিং এ বসবে নাকি ক্লোজিং এ বসবে? বল দেখি। ক্লোজিং এ বসবে, তাহলে লিখ এখানে অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এখানে লিখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন। কত টাকা বললাম? 7500। তোরা প্রথমে আগে রিসিট পেমেন্টটা মেলা, মানে রিসিট পেমেন্ট তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার মেলা, তারপর আমি বলছি। তোদেরকে এটা ব্যালেন্স করতে হবে। এই ক্রেডিট থেকে যোগ করে কত হয়েছে? 2,25,000 প্লাস 1,55,000 প্লাস 1 লাখ প্লাস 3750, টোটাল কত হচ্ছে? আমি লিখছি দেখ এটাও বেরিয়েছি না, 4,83,750। তার থেকে মাইনাস করব 4,83,750, মাইনাস করব একটা করে, মাইনাস 2,08,000 মাইনাস 36,000 মাইনাস 60,000 মাইনাস 13,500 মাইনাস 85,500 মাইনাস 50,000, কত আসে? 30,750। ঠিক আছে তো? 2 যেটা ব্যালেন্স বেরোয়, আমরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় কি লিখব? এটা লিখব নেট প্রফিট, যেটাকে নেট প্রফিট হবে না যেহেতু ক্লাবের অঙ্ক, নন প্রফিট অর্গানাইজেশনে কি হবে? সারপ্লাস। নেট প্রফিটের জায়গায় হবে সারপ্লাস। স্টার প্লাস বলিস না কিন্তু, সারপ্লাস। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখতে হয়? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, লিখে দে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ব্র্যাকেটে লিখব এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, লিখে দিলাম। ক্লোজিং ব্যালেন্স শিট, ক্লোজিং ব্যালেন্স শিটে চলে যাবে, তাই তো? এখানে কি লিখতে হয় জানিস ক্লোজিং ব্যালেন্স শিটে? আচ্ছা আমরা এখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ব্যালেন্স শিট এখানে কি লিখতাম মনে পড়ে? লাইবিলিটি ক্যাপিটাল লিখতাম না? কিন্তু এখানে ক্যাপিটাল লিখলে কেটে জিরো বসাবে, এখানে ক্যাপিটাল লেখা যায় না, এটা লিখতে হয় ক্যাপিটাল ফান্ড, ফান্ড ক্যাপিটাল ফান্ড, ঠিক আছে? ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড মানে ওপেনিং, ওপেনিং ক্যাপিটাল ফান্ড কত বলেছি স্যার জানি না, বের কর। এই যে দেখ ওপেনিং ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস তো, এখানে ব্যালেন্স কর, ক্যাপিটাল ফান্ড বেরিয়ে যাবে, পড়ে দেখ কত রয়েছে। এখানে লিখো ক্যাপিটাল ফান্ড, কত হয়ে বল? ₹31,05,500, ঠিক তো? ক্যাপিটাল ফান্ড কত বেরোলো?
31,05,500 টাকা। এর সাথে সারপ্লাস যোগ করতে হবে, ক্যাপিটাল ফান্ডের সঙ্গে ওপেনিং এর সঙ্গে সারপ্লাস যোগ করতে হবে। কত ছিল সারপ্লাস? 30,750। $31,36,250। ঠিক আছে, ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে তো? এত ক্লিয়ার হয়েছে নেই? একটা আইটেম বাকি আছে, মানে একটু যা স্লাইড বাকি আছে, তারপর অঙ্ক শেষ হয়ে গেছে। বলি কি বাকি আছে, সবাই টুকে নে, এত অব্দি টুকে নে, পুরো পুরো ঠিক করে নে। দেখ তোর কোনো ডাউট আছে কিনা দেখে নে। বাবা এই অঙ্কটা একবার পরীক্ষায় এসেছিল, ভালো অঙ্ক, ইজি অঙ্ক। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সবচেয়ে ইজি চ্যাপ্টার। এর সঙ্গে একটা চ্যাপ্টার অর আসে, হ্যাঁ বল। এটাই করাচ্ছে সেটাই ইজি হচ্ছে না, এর সঙ্গে যে চ্যাপ্টার অর আসে সিঙ্গেল এন্ট্রি, ওটা একটু, ওটা টাফ না, বাট খুব টাইম লাগে, প্রচুর টাইম লাগে করতে। তো এটা করাটা বেটার। তো দেখ আমি একটা কথা বলেছি, এটা বললাম পুরোটা কমপ্লিট করি, তখন সেটা বলছি। আগের বছর সাবস্ক্রিপশন বাকি ছিল কত? 5,000 টাকা। এক নম্বর অ্যাডজাস্টমেন্টে পরিষ্কারভাবে বলে দিয়েছিল আগের বছরের সাবস্ক্রিপশন বাকি ছিল 5,000 টাকা। ঠিক আছে, আগের বছরে বাকি ছিল সাবস্ক্রিপশন 5,000 টাকা। আগের বছরে 5,000 টাকা বাকি ছিল, তার মধ্যে আগের বছরে কত টাকা পেয়েছি বছর? বলতে পারলি না, তাই তো? দেখ, হ্যাঁ কত? 4,500। আগের বছরে বাকি ছিল 5,000, যার মধ্যে 4,500 টাকা পেয়েছি। তাহলে এখন বলতে পারি আগের বছরে কত টাকা বাকি আছে? 500 টাকা বাকি আছে। তা এই 500 টাকা কোথায় লিখবো বল? এটা বলতে পারলে ভাবি অঙ্ক শেষ। আর কিছু না, এই 500 টাকা ট্রিটমেন্টে বসানো হচ্ছে, লজিক শেষ। আগের বছর 5,000 টাকা বাকি ছিল, মনে কর না আগের বছর কোন স্টুডেন্টের কাছে 5,000 টাকা পেত, ও তার মধ্যে 4,500 টাকা দিয়ে দিই, তাহলে এখনো ওটাই 500 টাকা পায়। সেটা কোন ব্যালেন্স শিটে লিখবো? আরে ওপেনিং ব্যালেন্স কি করে লিখবো? ক্লোজিং ব্যালেন্স শিটে। ব্যাস, ক্লোজিং ব্যালেন্স শিট কোথায় লিখবো? কোন দিকে? অ্যাসেটে। তা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আর 500 টাকা লিখে দিই এখানে, এর সঙ্গে আর 500 টাকা লিখে দাও, তো জায়গা নেই, এখানেই করে দিচ্ছি 14,500। যোগ বিয়োগ করে দে, অঙ্ক শেষ। দেখ যোগ বিয়োগ করে দে, ট্যালি করছে কিনা। ট্যালি করেছে? আরে ট্যালি করবে না কেন, আমি তো করেছি অঙ্ক। 31,48,250। এই ঠিক কত? তাই বেরিয়েছে 31,45,000 প্লাস 14,500 প্লাস 9,000 প্লাস 21,25,000 প্লাস 9,50,000 প্লাস 3,750 প্লাস। তাহলে 1,000 টাকা দিয়ে যোগ বিয়োগ করে গন্ডগোল করেছিস। এইদিকে কত হবে? 7 আর 3 10 11। ও এটা 47 ছিল। তাহলে কমপ্লিট হয়ে গেল অঙ্কটা, দেখে নে। The next অঙ্ক দেখ, বলছে from the following receipts and payment account of Jadavpur Sporting Club for the year ended 31st December 2016 prepare income and expenditure account for the year ended 31st December 2016 and the balance sheet as on that date। তাহলে বুঝেছিস, একটা ক্লাবের রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে, সেখান থেকে আমাকে বলেছে তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে দাও এবং ব্যালেন্স শিট করে দাও, যেটা ক্লাস 11 এ থাকতো না, এখানে থাকতো। ঠিক আছে তো? তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছিস, কোশ্চেন দিয়ে দিয়েছে, তারপর বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। তো অঙ্কটা আরম্ভ করব। আমি কিছুক্ষণ আগে, মানে আগের যে অঙ্কটা করলাম সেটা বলে দিলাম, রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে ক্যাশ বুক, মানে ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে দেখ প্রথমেই লেখা আছে টু ব্যালেন্স 6,000, ব্যাকেটে দিয়েছে 1116, মানে এটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স কোন ব্যালেন্স শিটে যাবে?
বল ওপেনিং ব্যালেন্স দিয়ে যাবে। তো ওপেনিং ব্যালেন্সে কোথায় বসবে, অ্যাসেট সাইডে না লাইবিলিটি সাইডে? অ্যাসেট। মানে ক্যাশ টু অ্যাসেটই হয়। তাহলে ওপেনিং ব্যালেন্স কোনটা খোঁজ এখানে, এই তো এই যে ওপেনিং ব্যালেন্স, এখানে লিখতে হবে ক্যাশ। তাহলে ক্যাশ লিখ ৬০০০ টাকা, ক্যাশ লিখ ৬০০০ টাকা। আমি বারবার বলছি দরকার হলে আজকে যে দুটো অঙ্ক পড়ালাম সেই দুটো অঙ্ক কোশ্চেন থাকবে, বাড়িতে কি দেখবি, যদি কোনো ডাউট থাকে পরের দিন জিজ্ঞাসা করবি, এই পয়েন্টটা আমার বুঝতে অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, কি যায় আসে, ঠিক আছে, বুঝিয়ে দেবো, ঠিক আছে তো। আর এখনো যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করো, বলে দেবো, ঠিক আছে তো। তারপর দেখ ক্লোজিং ব্যালেন্সটা দেখাও দিয়েছে, বাই ব্যালেন্স দিয়েছে 8000, 31 মানে 31 ডিসেম্বর 2016। তাহলে বল ক্লোজিং ব্যালেন্স কিসের ব্যালেন্স, এটা ক্যাশের ব্যালেন্স। তাহলে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কোন ব্যালেন্সে দিয়ে যাবে, ক্লোজিং ব্যালেন্স দিয়ে যাবে। তো ক্লোজিং ব্যালেন্স কোনটা, এখানে লিখ ক্যাশ 8000। কি রে, কারোর কোনো ডাউট আছে এখানে এই দুটোতে, এই দুটো পয়েন্টে কোনো ডাউট আছে? ডাউট নেই তো এখানে, ঠিক আছে। তাহলে পরের গুলো এগোনো যাবে। সাবস্ক্রিপশন বলেছে দেখ 40000, সাবস্ক্রিপশন বলে 40000, সাবস্ক্রিপশন কোথায় বসে, ইনকাম সাইডে চলে যায় না, ইনকামে চলে যায়, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সাবস্ক্রিপশনে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, আছে আছে অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে ওয়ার্কিং স্কোর, অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং যা, সবাই একটা ওয়ার্কিং স্কোর, সবাই একটা ওয়ার্কিং স্কোর, ওয়ার্কিং লেখ। কি লিখবি ওয়ার্কিং সে, লেখ সাবস্ক্রিপশন, ওয়ার্কিং সে লেখ সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, for the year 2016, subscription for the year 2016। প্রথমে কি লিখবি, as per receipts and payment account, receipts and payment account এ কত ছিল, receipt and payment account এ সাবস্ক্রিপশন তোরা কত দেখতে পাচ্ছিলি, 40000 টাকা, এখানে লিখলাম রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে ছিল 40000 টাকা। এবার অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, তো স্যার অ্যাডজাস্টমেন্ট বলেছে টোটাল যত টাকা সাবস্ক্রিপশন পেয়েছি তার মধ্যে 1000 টাকা ছিল 2015, মানে কোন বছরে, আগের বছরে। আগের বছরে সাবস্ক্রিপশন কি নেওয়া উচিত, নেওয়া উচিত না, তাহলে বাদ দেও, বাদ দাও, বাদ দাও। তাহলে কি লিখবো, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং কত টাকা, 1000। তাহলে আস্তে আস্তে ধরে ধরে করবো, পরেরগুলো এখন যাবো না। আগের বছরে সাবস্ক্রিপশন কত ছিল, 1000 টাকা, মানে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। তাহলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কোথায় যাবে, কোন ব্যালেন্সে যাবে, এটা আগের বছরের সাবস্ক্রিপশন কোন ব্যালেন্সে যাবে, আগের বছরের ব্যালেন্সে যাবে, মানে ওপেনিং ব্যালেন্সে কোন দিক বলবে, অ্যাসেট, তাই না। এখানে লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 1000 টাকা। এই বছর আমরা যত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিলাম তার মধ্যে আগের বছরে ছিল 1000 টাকা। তো আগের বছরে, ও ওটা তো ক্লোজিং ব্যালেন্স শিট না, আচ্ছা এখানে আনি। এই বছর আমরা টোটাল যত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিলাম তার মধ্যে আগের বছরে ছিল 1000 টাকা। তা আগের বছরটা কেন নেবো, আমি তো এই বছরে রেকর্ড করবো, আগের বছরটা নেবো না। তা আগের বছরটা বের করে দিলাম, ঠিক আছে তো, আগের বছর বের করে দিলাম। তো আগের বছরের কি সাবস্ক্রিপশন ছিল, অ্যাডভান্স না আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, অর্থাৎ আগের বছরে 1000 টাকা বাকি ছিল, তা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আমাদের আছে, তাহলে আগের বছর ব্যালেন্সটা বসিয়ে অ্যাসেট 1000। এইভাবে ধরে ধরে এগোতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো তাড়াহুড়া করা যাবে না। আর এইটাও ভুল করবি না, অনেকে আগে এই অ্যাকাউন্টটা আগে করে নেয় তারপর বাকিগুলো করণ করবি না, সিরিয়ালি করবি, তাহলে খুব তাড়াতাড়ি হবে অঙ্ক, আর ভুলও হবে না। আমি দেখেছি অনেক সময় ধর পার্টিকুলার আগে এই অ্যাকাউন্টটা পুরো করে নিয়ে তারপর ব্যালেন্স করতে গেল, ভুল হবে, খুঁজে পাবেন, আইটেম খুঁজে পাবেন। তারপর কি বলেছে, বলছে 1200 ফর 2017, আমরা কোন সালে অঙ্ক করছি, 16, কিন্তু 17 সালে সাবস্ক্রিপশন পেয়ে গেছি 1200 টাকা। তাহলে এটা 17 সাল কি এই বছরের না, এটা কি নেওয়া উচিত না, এটাও বাদ দে, এটাও বাদ দে। তাহলে কি লিখবি, এটাকে কি বলে, অ্যাডভান্স, কত টাকা, 1200 টাকা। এইবার বল অ্যাডভান্স পেয়েছি, এটা কি বছরে, এটা কোন অ্যাডভান্স, বছরের শেষে অ্যাডভান্স পেয়েছি, তাহলে কোন ব্যালেন্স শিটে আসবে, ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমাদের অ্যাসেট না লাইবিলিটি, লাইবিলিটি লিখে দে। আমি বারবার এই দিক তাকাচ্ছি, জানিস তো, এটা আগের অঙ্কটা বলে এখানে ক্লোজিং করেছিলাম, এই দিক বারবার চলে যাচ্ছে। এখানে লিখবো অ্যাডভান্স 1200 টাকা।
চিন্তা নেই, আমি যে আগে যতগুলো অঙ্ক করেছি না পুরো এইভাবে অপশন যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করেছি সব, কোনো অসুবিধা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখা গেল এমনও হতে পারে একটা দুটো ভিডিও দেখলি তারপরে গুলো দেখতেই হবে না, অটোমেটিক পেরিয়ে যাবে। একই কথা বলেছি তো। হ্যাঁ, তবে হয়তো প্রতিটা অঙ্ক কিছু নতুন নতুন অ্যাডজাস্টমেন্ট থাকে, সেই অ্যাডজাস্টমেন্ট হয়তো একটু দেখতে হবে, আর কিছু নেই। তারপর কি বলেছে, আমরা কোন সালের অঙ্ক করছি, একই কথা বারবার বলছি, 16 এর ডিউ ছিল 200 টাকা। তা আমরা কোন সালে অঙ্ক 16, তাহলে এই 200 টাকা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত? নেব মানে কি করব, যোগ না বিয়োগ? যোগ। ব্যাস হয়ে গেল, যোগ করব 200 টাকা আউটস্ট্যান্ডিং। তার মানে এটা কোন বছরে আউটস্ট্যান্ডিং, আগের বছরে নাকি এই বছরে? এই বছরে আউটস্ট্যান্ডিং, তাহলে এই বছরের ব্যালেন্স শিটে আসবে। তা আউটস্ট্যান্ডিং জানি আমরা, স্যার ব্যালেন্স শিটে অ্যাসেটে বসে। এখানে কত টাকা বললাম, 200 টাকা। টোটাল কত দেখি, এটা কত হচ্ছে, 38, তাই তো? তাহলে হয়ে গেল এই সাবস্ক্রিপশন 38,000 টাকাটা এখানে চলে আসবে, ইনকাম বাই সাবস্ক্রিপশন বলে 38,000। এরকমই অঙ্ক তো 11 এ আসতো, আর এরকম অ্যাডজাস্টমেন্ট থাকতে 11 এই সাবস্ক্রিপশন গুলো থাকতো। এবার বলে যে ডোনেশন দিয়েছে 10,000, তোরা সবাই অ্যাডজাস্টমেন্ট কর না, ডোনেশনের কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিনা? ডোনেশনের কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে না, তাহলে ডোনেশনের কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি, তার মানে তোকে অ্যাজাম্পশন করতে হবে, ডোনেশনের কোনো অ্যাজাম্পশন করতে হবে। এই ডোনেশন যে পেয়েছি, কত টাকা ডোনেশন পেয়েছি বল, 10,000 টাকা ডোনেশন পেয়েছি। এটা কি পারপাসে ডোনেশন পেয়েছি, ঠিক আছে তো? এই যে ডোনেশনটা দিয়েছে, এই ডোনেশন 10,000 টাকা কি রেভিনিউ রিসিপ্টস নাকি ক্যাপিটাল রিসিপ্টস, এটা বুঝতে হবে। যদি এটা রেভিনিউ রিসিপ্টস হয় তাহলে ইনকামে, যদি এটা ক্যাপিটাল রিসিপ্টস হয় তাহলে ব্যালেন্স শিট। বুঝে গেল তো? কিছুই না, যার যার অ্যাজাম্পশন বেস, দেখা গেল তুই এটাকে রেভিনিউ রিসিপ্ট অ্যাজাম্পশন করলি, বাট ওদের উত্তর দিল ক্যাপিটাল রিসিপ্ট অ্যাজাম্পশন করছিস, তার উপর ম্যাটার করবে, ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই। তা আমি এটাকে রেভিনিউ রিসিপ্টস ধরে নিচ্ছি, তো ডোনেশনটাকে রেভিনিউ রিসিপ্ট ধরে নিলাম। তাহলে এখানে লিখবো বাই ডোনেশন কত টাকা, 10,000 টাকা, লিখে দেন। তারপর কি বলেছে, তারপর বলেছে এন্ট্রান্স ফিস, একই নিয়ম, একই কনসেপ্ট, ডোনেশন এন্ট্রান্স ফিস একই কনসেপ্ট। তা এন্ট্রান্স ফিস সম্পর্কে যদি কোশ্চেনে কিছু বলে না দেয় তাহলে আমি এটাকে রেভিনিউ ধরতে পারি, আবার ক্যাপিটালও ধরতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করে আমি কি ধরবো, রেভিনিউ ধরবো না ক্যাপিটাল ধরবো। কিন্তু এই অঙ্কে বলে দিয়েছি, এন্ট্রান্স ফিসটা ক্যাপিটাল ফান্ডের সঙ্গে অ্যাডজাস্ট করতে, ঠিক আছে? দেখ, ডোনেশন বা এন্ট্রান্স ফিস, আমি বললাম যদি ডোনেশনের কথা বলে দিই তাহলে একবার এন্ট্রান্স ফিস বুঝিয়ে যাবে। ডোনেশনের কথা কোশ্চেনে যদি কিছু না বলে এটাকে কি ধরবো, রেভিনিউ ধরতে পারি, ক্যাপিটাল ধরতে পারি। রেভিনিউ ধরলে তো এখানে রেভিনিউতে লিখে দিলাম। যদি এটাকে ক্যাপিটাল ধরতাম তাহলে কি করতাম, ক্যাপিটাল ফান্ড, এই এটা ক্লোজিং ব্যালেন্স শিট, এখানে ক্যাপিটাল ফান্ড লিখি আমরা, এখানে আমরা ক্যাপিটাল ফান্ড লিখি, ঠিক আছে তো? আগের অঙ্কটা করলাম, ওপেনিং এর সাথে যোগ করে দেবো, যদি ডোনেশনটাকে ক্যাপিটাল ধরি তাহলে এর সাথে ডোনেশনটা যোগ করবো। বোঝা গেল? এখানে অঙ্কে বলেছে ডোনেশনের কথা কিছু বলেনি, ডোনেশনটাকে আমরা রেভিনিউ ধরেছি। কিন্তু এন্ট্রান্স ফিস বলেছে, কি বলেছে পর এন্ট্রান্স ফিসটা বলছে টোটাল সাম রিসিভড অন এন্ট্রান্স ফিস বাবদ যে 2,000 টাকা পেয়েছি পুরো টাকাই ক্যাপিটাল ফান্ডে পাঠাতে বলেছে। তার মানে বুঝতেই পারছিস এর সঙ্গে যোগ করে দেবো এন্ট্রান্স ফিস। বোঝা গেল কি বললাম? কি লিখবো, ডোনেশন, সরি এই জন্য এন্ট্রান্স ফিস। এটা কি বুঝতে পারলি কি বললাম? মানে আমার কথাটা মন দিয়ে শুনবি, তোকে কোশ্চেন ডোনেশন বা এন্ট্রান্স ফিস সম্পর্কেই বলে দেবে। দুটো সম্পর্কে ধর যদি বলে দেয় রেভিনিউ তো রেভিনিউ বসাবো, ক্যাপিটাল বলে ক্যাপিটাল বসাবো, যদি কিছু না বলে আমার ইচ্ছা কি করবো, ঠিক আছে? আর এখানে বলে দিয়েছিল কি এন্ট্রান্স ফিসটাকে ক্যাপিটাল ফান্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করে দিচ্ছি, হয়ে গেল। বুঝা গেল? বা কোনো অঙ্কে বলে দেবে ডোনেশন শুড বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটালাইজড, মানে ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করবে। এইগুলো মাথায় রাখতে হবে। তারপর কি বলি, ইন্টারেস্ট 200 টাকা, ইন্টারেস্ট কত বলি, 200 টাকা। অ্যাডজাস্টমেন্ট আছে, ইন্টারেস্ট দেখ
হ্যাঁ আছে, ইন্টারেস্টের অ্যাডজাস্টমেন্ট আছে। ইন্টারেস্ট 200 টাকা পেয়েছি, কিন্তু ইন্টারেস্ট রিসিভেবল বলেছে 1000 টাকা। তাহলে কি হয়েছে, 1000 টাকা এখনো বাকি আছে। তার মানে কত হবে, 1200 টাকা। তাহলে কত হবে, 1200 টাকা। লেখ ইনকাম সাইডে লেখ বাই ইন্টারেস্ট, লেখ বাই ইন্টারেস্ট 200 টাকা। 200 টাকা পেয়েছি আর বাকি আছে কত, 1000 টাকা। টোটাল কত হলো, 1200 টাকা। এটাকে কি লিখবো, অ্যাকুরেট বলতে পারিস। তাহলে 1000 টাকা ইন্টারেস্ট বাকি আছে, এই 1000 টাকা তো আমি পাবো, এটা আমার কাছে কি অ্যাসেট, কোন ব্যালেন্স শিটে বসবে, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ ইন্টারেস্ট রিসিভেবল বাই অ্যাকুরেট ইন্টারেস্ট 1000 টাকা। নেক্সট কি বলে যে প্রসিডস ফ্রম চ্যারিটি শো। প্রসিডস ফ্রম চ্যারিটি শো, তো বল চ্যারিটি শো থেকে কত টাকা পেয়েছিস, কোশ্চেন পড়। চ্যারিটি শো থেকে কত টাকা পেয়েছি, 4800 টাকা পেয়েছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি, চ্যারিটি শো থেকে পেয়েছি 4800, আর চ্যারিটি শো থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে কি করবো, চ্যারিটির জন্যই খরচ করবো। চ্যারিটি থেকে টাকা পেয়েছি কিন্তু অন্য জায়গায় খরচ করতে পারবো না, চ্যারিটি থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা চ্যারিটিতেই খরচ করবো। তাহলে চ্যারিটির জন্য কত টাকা খরচ করছিস, দেখ দেখ পেমেন্ট সাইডে লেখা আছে, পেমেন্ট সাইডে লেখা আছে চ্যারিটির জন্য কত টাকা খরচ করেছিস, 4000 টাকা খরচ করেছিস। তুই পেয়েছিস 4800, খরচ পেয়ে 4000, তাহলে কত টাকা পড়ে আছে আর 800 টাকা, সেটা এখানে দেখাবে। বল না স্যার কোন দিক দেখাবো, তুই নিজেই ভাব। তুই পেয়েছিস 4800, খরচ পেয়ে 4000 টাকা, তাহলে তোর কাছে হাতে কত আছে, 800 টাকা। তাহলে 800 টাকা কোন দিক, এই দিক লিখবো না এই দিক লিখবো, হ্যাঁ ইনকাম সাইড। তাহলে এখানে লিখবো বাই চ্যারিটি শো রিসিভস 4800 থেকে 4000 বাদ দেবো, হবে 800। এটাকে লিখবো এক্সপেন্সেস লিখে দাও, মাথায় রেখে ওই সাইড দিয়ে কিন্তু চ্যারিটি শো এক্সপেন্স মিটে গেছে ঝামেলা। তাহলে দেখ কি কি হলো, রিসিভ সাইড কমপ্লিট করে দিই তোদের। এবার পেমেন্ট সাইডে চলে যাবো, দেখে নিস কোনো ডাউট থাকলে রিসিভ সাইডে। আরম্ভ করবো পেমেন্ট সাইড। প্রথমে বলছে স্যালারি আর রেন্ট 3000 অ্যাডজাস্টমেন্ট, স্যালারি আর রেন্টের অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ আছে। এখানে লেখ টু স্যালারি এন্ড রেন্ট, লেখ টু স্যালারি এন্ড রেন্ট কত টাকা, 3000। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, বলছে স্যালারি ডিউ আছে, বলছে স্যালারি ডিউ টু বি পেড, ঠিক আছে তো, মানে বুঝতে পারছিস 600 টাকা ডিউ টু বি পেড, মানে বুঝতে পারছিস কি বলেছে, আউটস্ট্যান্ডিং। ঘাবড়ানোর কিছু নেই, ডিউ টু বি পেড মানে আউটস্ট্যান্ডিং। কত টাকা বাকি আছে, স্যালারি 600 টাকা বাকি আছে। তাহলে কি করবো, তার মানে স্যালারি 3000 টাকা পেমেন্ট করে দিয়েছি কিন্তু 600 টাকা বাকি রেখেছি, তার মানে 600 টাকা বাকি রেখেছি মানে তো পেমেন্ট করতে হবে। তার মানে আমার প্রশ্ন হচ্ছে, আমার কোম্পানি বা আমার ক্লাবে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদেরকে 3000 টাকা পেমেন্ট করে দিয়েছি কিন্তু 600 টাকা বাকি রেখেছি, তাহলে ওদের থেকে কাজ নিয়েছি কত টাকা, 3600 টাকার কাজ নিয়েছি। তাহলে কি করলাম, 600 টাকা অ্যাড করো, অ্যাড করো 600 টাকা অ্যাড করো, অ্যাড আউটস্ট্যান্ডিং বলে। আমি 3000 টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে, 600 টাকা বলেছি তোমাদের পরে দেবো। তাহলে কাজ নিয়েছি কত টাকা, 3600 টাকা, তাই এক করো। তাহলে এই যে 600 টাকা আউটস্ট্যান্ডিং আছে এটা কোন ব্যালেন্স শিটে যাবে, ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স শিট, ক্লোজিং ব্যালেন্স শিটে। ক্লোজিং ব্যালেন্স শিট কোথায়, এখানে লেখ, এখানে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি 600 টাকা, এই টাকাটা পেমেন্ট করতে হবে বলে লাইভ। এবার ইলেকট্রিক চার্জেস বসিয়ে দে পেমেন্টে, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তারপর স্পোর্টস এক্সপেন্সেস 2000, তারপর স্পোর্টস গুডস পারচেজ, এর মনে হচ্ছে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট আছে। দেখ বলছি, আমি এই বছর স্পোর্টস গুডস মানে খেলাধুলার গুডস, মানে ব্যাট বল এগুলো কিনেছি। ধর কত টাকার কিনেছি স্পোর্টস গুডস, 18000 টাকার কিনেছি, 18000 টাকার স্পোর্টস গুডস কিনেছি। এবার দেখতে হবে আগে কোনো স্পোর্টস গুডস ছিল কিনা। একটা ক্লাবের অঙ্ক করছি, দেখ যাদবপুর স্পোর্টিং ক্লাব,
তো এই ক্লাবে নিশ্চয়ই আগে তো কিছু ব্যাট বল কেনা থাকতে পারে, তাই না? ফুটবল কেনা থাকতে পারে, ব্যাট বল এই সমস্ত খেলার সময় সরঞ্জাম কেনা থাকতে পারে, মানে খেলার যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো কেনা থাকতে পারে। দেখ আগের বছর কত কেনা ছিল, কিনা স্পোর্টস গুডস কেনা ছিল 6,000 টাকার স্পোর্টস গুডস কেনা ছিল। এই বছর আমি আরো কিনলাম কত টাকার? এই বছর আমি আরো কিনলাম 18,000 টাকা। তাহলে কত টাকার গুডস হয়ে গেল? 24। আচ্ছা দেখ আস্তে আস্তে বলবো, ঠিক আছে? আগের বছর কেনা ছিল 6,000 টাকা, তাই তো? অ্যাসেট লিখবো স্পোর্টস গুডস 6,000 টাকা, ঠিক আছে তো? এই বছর কিনেছি 18,000 টাকা। এই বছর কত হবে অ্যাসেটে? স্পোর্টস গুডস 6,000 টাকা ছিল, আরো 18 কিনেছি, টোটাল হলো 24,000 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার হলো? বুকস পারচেজ বলেছি 10,000 টাকা, বুকস কিনেছি 10,000 টাকা। এবার দেখে বল, কোশ্চেন দেখে বল, আগের বছর কি কোনো বই ছিল? আগের বছর কত টাকার বই ছিল কিনা? 4,000 টাকার বই ছিল। তাহলে এখানে লিখবো ওপেনিং ব্যালেন্সে লিখবো বুকস, বুকস হচ্ছে আমাদের অ্যাসেট 4,000। আর এই বছর 6,000 টাকার বই কিনেছি, সরি 10,000 টাকার বই কিনেছি। এখানে লিখ অ্যাসেটে লিখ বুকস 4,000 টাকা ছিল, 10,000 টাকা পারচেজ করেছি। টাকা। মিসলিনিয়াস এক্সপেন্সেস, এখানে লিখ টু মিসলিনিয়াস এক্সপেন্সেস 1,400। তারপর চ্যারিটি শো এক্সপেন্স তো হয়েই গেছে, বাকি রইল একটাই পয়েন্ট, ইনভেস্টমেন্ট। এবছর ইনভেস্ট করেছি 16,000, আগে কত ইনভেস্টমেন্ট ছিল? 12,000। তাহলে ওপেনিং ব্যালেন্স হয়ে গেলে ইনভেস্টমেন্ট 12,000। এটা তো অনেক সোজা অঙ্ক ছিল, অনেক ইজি ছিল, কোনো কমপ্লিকেট ছিল না অঙ্কটার মধ্যে। 12,000 টাকা ইনভেস্ট ছিল, আর এই বছর ইনভেস্ট করেছি 16,000, তাহলে টোটাল হলো 28,000। এখানে লিখ অ্যাসেট লিখ ইনভেস্টমেন্ট 12,000 টাকা ছিল, 16,000 টাকা ইনভেস্ট করেছি, 28,000। তাহলে অ্যাডজাস্টমেন্ট সব শেষ। হ্যাঁ, আর কিছু নেই, এবার জাস্ট মেলাতে হবে অঙ্কটা। মেলা 38 আর 10 48, ঠিক আছে? 48,000 আর 2,000 50,000। এই দিয়ে কত হচ্ছে? 36,600, 42 4,200 আর 2,000 6,200 7,200 7,600 42,400। এটা হলো সারপ্লাস, টু সারপ্লাস। লিখবি এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, লিখে দিবি। এই ক্যাপিটাল ফান্ডে যোগ করতে আগের অঙ্ক শিখে গেছি, সারপ্লাস লিখে দিবি 42,400, ঠিক আছে? এবার কি করবি? এবার আগে এই ওপেনিং ব্যালেন্স শিট মেলাতে হয়, ওপেনিং ব্যালেন্স শিট আগে মেলা, মিলিয়ে দে। 6 আর 1 7 7 6 13 13 4 17 17 আর 12 29, 29,000। এটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড বেরিয়ে গেল। এই ক্যাপিটাল ফান্ড এখানে ওপেনিং এ গেছে 29,000, 29 আর 2 31,000 প্লাস 42,400 কত হচ্ছে? 73,400, মানে 74 75,200। লাইবিলিটি সাইড, অ্যাসেট সাইড কত হচ্ছে? 8,200 1,000 24,000 14,000, ঠিক আছে? 28,000 মিলে গেছে। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। দুটো অঙ্ক করালাম, এই রিসেন্ট ইয়ারে এসে অঙ্ক, রিসেন্ট ইয়ারে এসে, একদম রিসেন্ট ইয়ারে এসে দুটো অঙ্ক করে দিই। দেখেন এরকম টাইপের অঙ্কই এক্সামে আসে, আমি ভাবিস না যে আমাদের অঙ্ক এক্সামে খুব টাফ আসবে, না, এরকম অঙ্কই এক্সামে আসে, ঠিক আছে? এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই দুটো অঙ্ক বাড়িতে ভালো করে দেখবি, ঠিক আছে? কোনো ডাউট থাকলে নেক্সট দিন জিজ্ঞাসা করবি, আর যা যা ভিডিও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখার চেষ্টা করবি।
ঠিক আছে, দেখার চেষ্টা করেন, নাহলে অসুবিধা হবে।